আজকের আলোচনা শুরু করা যাক। আমরা একটা বেশ অন্যরকম বেশ অদ্ভুত একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি। হ্যাঁ, এটা কোনো বিশ্লেষণ নয়, কোনো কাটাছেঁড়া নয়, এক শ্রোতার পাঠানো একটা বিবরণ। যা ঘটেছে, যেভাবে ঘটেছে, সেটাই আমরা বলবো। ঠিক, যেমনটা লেখা আছে তেমনটাই আমরা তুলে ধরব। একদম। কোনো মতামত বা ব্যাখ্যা ছাড়া ঝাড়গ্রামের পটভূমিকায় ঘটে যাওয়া কিছু ঘটনা বা বলা ভালো অভিজ্ঞতার কথা। তাহলে চলুন সরাসরি সেই অভিজ্ঞতার বিবরণে ঢোকা যাক। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে রূপঙ্করকে দিয়ে, বছর 24-এর এক যুবক। জলপাইগুড়ির ছেলে, তাই না? হ্যাঁ, কলকাতায় চাকরি করে। হ্যাঁ, একটা বেসরকারি সংস্থায়। হুম। তো অফিস থেকে হঠাৎ করে দুদিনের ছুটি পেয়েছিল, পুজোর বকেয়া ছুটি আর কি। ও, তো এই ছুটিতেই একা ঘুরতে যাওয়ার প্ল্যান। ঠিক তাই। জীবনের প্রথম সোলো ট্রিপ, আর গন্তব্য হিসেবে বেছে নিল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম, বেশ। তারপর হাওড়া থেকে ঝাড়গ্রাম গ্রামীণ ট্রেনে করে গেল। জানলার ধারে সিট পেয়েছিল, বেশ আনন্দেই যাত্রা শুরু হলো। ঝাড়গ্রাম স্টেশনে নেমে একটা হোটেলও খুঁজে নিল। একেবারে নিখুঁত প্ল্যান মাফিক। তখন পর্যন্ত তো তাই। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেল। আর সেখানেই প্রথম ব্যাপারটা শুরু। কিসের শুরু? পাশের টেবিলে একজন বেশ গুরুগম্ভীর চেহারার লোক বসেছিলেন। বছর 50 হবে হয়তো, কেমন যেন অন্যমনস্ক। তিনিই প্রথম আলাপ করলেন। কি কথা হলো? উনি বললেন যে উনি প্রায় প্রতি বছর ঝাড়গ্রামে আসেন, বিশেষ করে আষাঢ় মাসে। রূপঙ্করের ঘোরার প্ল্যান জানতে চাইলেন। রূপঙ্কর তো নিশ্চয়ই ওই চীনা জায়গাগুলোর কথাই বলল, কনক দুর্গা মন্দির, ছিলকিগড়। হ্যাঁ, ওইগুলোই। কিন্তু ওই ভদ্রলোক উনি একটা অদ্ভুত কথা বললেন। একটা ঠিকানা দিলেন, একটা কাগজে লিখে। ঠিকানা? কিসের ঠিকানা? একটা অচেনা জায়গার। বলে দিলেন আজই যেন যায়, কারণ আজ পূর্ণিমা। ওখানে গেলেই নাকি রূপঙ্কর তাজ্জব হয়ে যাবে। তাজ্জব হয়ে যাবে? অদ্ভুত তো। রূপঙ্কর কি করলো? ঠিকানাটা নিল। একটু দ্বিধায় ছিল, আবার অ্যাডভেঞ্চারের একটা নেশাও ছিল। ভাবল প্রথমেই ওখানে যাবে, একটা গাড়িও ভাড়া করে ফেলল। বাহ, বেশ সাহসী তো। কিন্তু দুপুরের খাওয়ার সময় স্থানীয় একটা হোটেলে আবার ওই লোকটার সাথে দেখা। আবার? সে কি? হ্যাঁ, আর এবার লোকটা কেমন যেন একটু জোর দিয়েই বলল জায়গাটাতে আজ রাতেই যেতে হবে। রাতের অন্ধকার ছাড়া নাকি আসল জিনিস দেখা যাবে না। রাতের অন্ধকারে অচেনা জায়গায় রূপঙ্করের কি মনে হলো? এবার ওর একটু সন্দেহ হলো, বিরক্তও হলো লোকটার ওই নির্দেশের সুরে। ঠিক করলো, না, রাতে একা একা অচেনা জায়গায় যাওয়াটা ঠিক হবে না, পরে ভাবা যাবে। ঠিক সিদ্ধান্ত। লোকটা অবশ্য আর কিছু বলল না, শুধু বলল যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে, এই বলে চলে গেল। ভাগ্য? কিসের ভাগ্য? অদ্ভুত কথাবার্তা। রূপঙ্করও আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দিনের আলোয় পরিচিত জায়গাগুলো, কনক দুর্গা মন্দির, চিল্কিগড়, লালগড়, সব ঘুরে নিল। ছবি তুলল, বেশ ফুর্তিই লাগলো। ভাবল বাড়ি ফিরে মা বাবাকে বলবে সে একা ঘুরতে শিখে গেছে। বেশ ভালোই কাটছিল দিনটা তাহলে। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত। তারপর হোটেলে ফেরার পালা। গাড়িতে উঠল, ড্রাইভারকে বলল কাল আবার সকালে আসতে। তারপর গাড়িতে বসে ভীষণ ক্লান্তি এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। ঘুমিয়ে পড়েছিল চলন্ত গাড়িতে? হ্যাঁ, হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে গাড়িটা একটা ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। আকাশে মস্ত বড় চাঁদ, পূর্ণিমার চাঁদ। জঙ্গলের মধ্যে? হোটেল পৌঁছায়নি? না, ড্রাইভার বলল সামনে নাকি সারি সারি গাছ পড়ে রাস্তা আটকে গেছে, আর এগোনো যাবে না। গাছ পড়ে গেছে জঙ্গলের রাস্তায়? রূপঙ্করের তো ভয় পাওয়ারই কথা। ভয় তো পেয়েছিল বটেই, ডাকাতের ভয়ে। আজকালকার ডাকাত তার কি। ভাবল গাড়ি থেকে নেমে দেখা যাক ব্যাপারটা কি। ড্রাইভার কি বলল? ড্রাইভার বলল সামনে একটা ঝিল আছে, বেশ বড় ঝিল। সেটা পেরোতে পারলেই ওপারে গ্রাম, সেখান থেকে লোকালয়ে ফেরা যাবে। ঝিল পেরোতে হবে জঙ্গলের মধ্যে? হ্যাঁ। দুজন মিলে গাছ টাপকে টাপকে কোনো মতে হেঁটে ঝিলের ধারে পৌঁছালো। বিশাল ঝিল, চাঁদের আলোয় জল চিকচিক করছে, কিন্তু চারপাশটা একদম নিস্তব্ধ। কেমন যেন গা ছমছমে পরিবেশ। রূপঙ্করের হঠাৎ খুব একা লাগলো। ড্রাইভার সঙ্গে ছিল তো? সেটাই তো প্রশ্ন। ড্রাইভার বলল সে একটু নৌকার খোঁজ করে আসছে, এই বলে এগিয়ে গেল। রূপঙ্কর দাঁড়িয়ে রইল, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করল ড্রাইভার পাশে নেই। নেই? কোথায় গেল? উধাও। এদিক ওদিক দেখলো, ডাকলো, কোনো সাড়া নেই। ড্রাইভার নেই। সে কি? এবার তো আসল ভয় পাওয়ার কথা।
একা ওই জঙ্গলে ঝিলের ধারে? রূপঙ্করের তখন যা অবস্থা, মনে হচ্ছিল কপাল চাপড়ায়। ড্রাইভারও কি তাহলে ষড়যন্ত্রের অংশ? তাকে এখানে আনার জন্যই কি সব নাটক? কি করবে, কোথায় যাবে, শুধু বাঁচার চিন্তা তখন মাথায় ঘুরছে। খুব কঠিন পরিস্থিতি। তারপর? ঠিক সেই সময় দূরে ঝিলের জলে একটা টিমটিমে আলো দেখতে পেল, একটা নৌকা। নৌকা, যাক একটা আশা। হ্যাঁ, রূপঙ্কর পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগলো, মাঝি ভাই, ও মাঝি ভাই। নৌকাটা এলো? এলো একজন বেশ বৃদ্ধ মাঝি। নৌকাটা পাড়ে ভিড়িয়েই কেমন যেন তাড়া দিলেন, বললেন, এই জায়গা ভালো নয় বাবুমশাই, তাড়াতাড়ি উঠে পড়ুন। জায়গাটা ভালো নয় কেন? রূপঙ্কর নৌকায় উঠে হাঁপাতে হাঁপাতে সব বলল, রাস্তা বন্ধ, ড্রাইভার উধাও, সব। মাঝি সব শুনলেন, শুনে বললেন, এই পথে তো কেউ আসে না, গাছগুলো ইচ্ছে করেই ফেলা হয় যাতে ঝিলের ধারে কেউ না আসতে পারে। কি ইচ্ছে করে ফেলা হয়? হ্যাঁ, কারা ফেলে? কেন? মাঝি বললেন, ওপারে যে গ্রাম দেখছেন মতিহার, ওই গ্রামের লোক আর এই ঝিল সবাই এড়িয়ে চলে। মতিহার গ্রাম? দাঁড়ান দাঁড়ান, এই নামটা? হ্যাঁ, রূপঙ্করেরও ঠিক এই কথাটাই মনে হলো। সকালে যে লোকটা ঠিকানা দিয়েছিল সে তো ওই মতিহার গ্রামের কথাই বলেছিল। তার মানে লোকটা সব জানতো। কি সাংঘাতিক! রূপঙ্কর নিশ্চয়ই মাঝিকে জিজ্ঞেস করল। খুব কৌতূহল হলো ওর। মাঝি বললেন তিনি সব বলছেন, কিন্তু একটা শর্ত দিলেন। ঝিল পেরোনোর সময় অনেক অদ্ভুত জিনিস ঘটতে পারে। দেখলে বা শুনলে ভয় পাওয়া চলবে না, চুপচাপ থাকতে হবে। অদ্ভুত জিনিস কিরকম? মাঝি তারপর মতিহার গ্রামের একটা পুরনো গল্প বলতে শুরু করলেন। গ্রামের পুরনো মোড়ল মশাইয়ের গল্প। মোড়ল মশাই? হ্যাঁ, খুব ভালো মানুষ ছিলেন নাকি? অনেক কাল আগের কথা। এক পূর্ণিমা রাতে উনি জঙ্গল থেকে ফিরছিলেন, হঠাৎ একটা বাচ্চার কান্না শুনতে পান। জঙ্গলের মধ্যে বাচ্চার কান্না? হ্যাঁ, গিয়ে দেখেন কাপড়ে জড়ানো একটা সদ্যজাত শিশু। কোলে তুলে নিতেই কান্না থেমে গেল। উনি মায়ায় পড়ে গেলেন, সন্তান স্নেহে তাকে বাড়ি নিয়ে এলেন, ঠিক করলেন নিজের ছোট ছেলে হিসেবে পরিচয় দেবেন। বাড়িতে কে কে ছিল? মোড়লের স্ত্রী আর এক ছেলে ছিল। তার বয়স তখন বছর 10। কিন্তু তারা, মানে স্ত্রী আর বড় ছেলে, এই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে একদম মেনে নিতে পারল না। ওহ, তাহলে তো ছেলেটার খুব কষ্টে দিন কেটেছে। খুবই। মা আর ভাইয়ের গঞ্জনা সহ্য করেই বড় হতে লাগল। বাবার স্নেহটুকুই ছিল সম্বল। কিন্তু দুঃখের বিষয় হলো, কি হলো? ছেলেটা যখন বছর 15-র কিশোর, তখন ওর সৎমা আর ওই ভাই, মানে মোড়লের বড় ছেলে, তারা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। ষড়যন্ত্র? কিসের? একদিন ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এই ঝিলের ধারে নিয়ে এলো, তারপর ধাক্কা মেরে ঝিলের জলে ফেলে দিল। সে কি, নিজের ভাইকে জলে ফেলে দিল? হ্যাঁ, কি ভয়ানক। বাড়িতে গিয়ে প্রচার করলো, পা পিছলে ঝিলে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট। তা মোড়ল মশাই তিনি কি করলেন? তিনি ছেলের মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন। হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন বা পারেননি, কিন্তু নিজেকে ভীষণ দোষী ভাবতে শুরু করলেন। ওই শিশুটাকে জঙ্গলে ফেলে এলেই হয়তো ভালো হতো। এই অপরাধ বোধ তিনি আর সইতে পারলেন না। তারপর একদিন তিনিও এই ঝিলের জলেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। বাবা, কি মর্মান্তিক ঘটনা! গল্পটা বলতে বলতেই মাঝি হঠাৎ চুপ করে গেলেন। রূপঙ্কর খেয়াল করল ঝিলের জল থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ আসছে, ঠিক যেন একটা বাচ্চার কান্নার প্রতিধ্বনি। সত্যি, রূপঙ্কর তো ভয় পেয়ে গেছিল নিশ্চয়ই। ভয় তো পেয়েছিলই, কিন্তু মাঝি ইশারায় শান্ত থাকতে বললেন। ফিসফিস করে বললেন, ভয় পাবেন না, দেখুন। কি দেখবেন? মাঝি বললেন, মোড়ল মশাইয়ের মৃত্যুর পর থেকেই নাকি গ্রামে আর এই ঝিলে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে, বিশেষ করে পূর্ণিমা রাতে বাবা আর ছেলের আত্মাকে নাকি দেখা যায়। আত্মা দেখা যায়? ঠিক এই কথা বলার পরেই মাঝি জলের দিকে ইশারা করলেন। রূপঙ্কর সেদিকে তাকিয়ে যা দেখল সেটার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। কি দেখলো বলুন? দেখল ঝিলের জলে বছর 15-র একটা কিশোরের শরীর ভাসছে, চোখ দুটো বন্ধ, হাত দুটো ছড়ানো, যেন ভেসে আছে। মৃতদেহ? প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু তারপর ছেলেটা চোখ খুলল, টকটকে লাল চোখ, উস্কো খুস্কো চুল, আর তারপর ডুকরে কেঁদে উঠল। সে কি কান্না! আরে বাবা, এ তো ভয়ানক। রূপঙ্কর কি করলো? ভয়ে চিৎকার করে উঠেছিল। মাঝি তাড়াতাড়ি ওকে চুপ করতে বললেন, ফিসফিস করে বললেন,
চুপ চুপ, ওরা কারো ক্ষতি করে না, শুধু নিজেদের কষ্টটা জানায়। ক্ষতি করে না, কিন্তু আত্মা তো। মাঝি বললেন, ওই ছোট ছেলেটার আত্মা নাকি মুক্তি পায়নি, সে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। প্রতিশোধ কার ওপর? ওই সৎমা আর ভাইয়ের ওপর। মোড়লের মৃত্যুর পর তো তার বড় ছেলেই নতুন মোড়ল হলো, তখন একদিন বাড়িতে কাজের লোক চাইতে এক অচেনা ফুটফুটে মেয়ে আসে। মেয়ে? হ্যাঁ, নতুন মোড়লের মা মানে ওই সৎমা তাকে কাজে রেখে দেয়, কিন্তু ওই মেয়েটা আসলে ছিল ওই মৃত ছোট ছেলেটারই অতৃপ্ত আত্মা, অন্য রূপে ফিরে এসেছিল। আত্মা কাজের লোক সেজে এলো, তারপর? প্রথমে সে নিজের পরিচয় দিয়েছিল ভয়ানকভাবে। একদিন রান্না করে সৎমা আর ভাইকে খেতে দেয়, তাতে মেশানো ছিল নিজের মাথার চুল, চামড়া, মাংস। কি ভয়ঙ্কর! তারা বুঝতে পারলো? হ্যাঁ, ভয়ে তো তাদের আত্মারাম খাঁচা ছাড়া, কিন্তু আসল প্রতিশোধ তখনও বাকি ছিল। আরো কিছু করেছিল? কয়েকদিন পর মেয়েটা মানে ওই আত্মা একে একে দুজনকেই শেষ করে দেয়। প্রথমে সৎমাকে, তারপর ভাইকে মানে নতুন মোড়লকে। দুজনকেই এই ঝিলের জলে মুখ ডুবিয়ে শ্বাসরোধ করে মারে। মাঝি বলল, দাদা নাকি সম্মোহিত হয়ে নিজেই ঝিলের ধারে এসে জলে জীবন উৎসর্গ করেছিল। নিজের মা আর ভাইকে মেরে ফেললো আত্মা হয়ে? হ্যাঁ, মাঝির মুখে এই কাহিনী শুনে রূপঙ্কর তো ভয়ে গুটিয়ে এতটুকু কথা বলার শক্তি নেই। থাকবার কথাও না। তারপর? ঠিক তখনই ঝিলের জলে ভেসে থাকা ওই কিশোর ছেলেটার পাশে ভেসে উঠল আরেকটা মূর্তি, একজন 50 পুরুষ, পুরনো মোড়ল মশাই। মোড়ল মশাইয়ের আত্মাও? হ্যাঁ, আর রূপঙ্কর মূর্তিটা দেখেই চমকে উঠল। আরে, এ তো সেই লোকটা যাকে সে সকালে হোটেলে দেখেছিল, দুপুরেও দেখেছিল, যে তাকে এখানে আসতে বলেছিল। সে কি? তার মানে রূপঙ্কর যার সাথে কথা বলেছিল সে আসলে? হ্যাঁ, একজন মৃত ব্যক্তি, একজন অতৃপ্ত আত্মা। এবার রূপঙ্করের কাছে সব পরিষ্কার হয়ে গেল। কেন লোকটা তাকে ঠিকানা দিয়েছিল, কেন পূর্ণিমা রাতের কথা বলেছিল, কেন রাতেই আসতে জোর করেছিল। নিজের সকালের ব্যবহারের জন্য খুব কষ্ট হলো ওর, আবার ভয়ও লাগলো তীব্র। সে একজন মৃতের সাথে কথা বলেছে। অবিশ্বাস্য! তারপর কি হলো? জলে কি দেখলো? দেখল ঝিলের জলে ওই বাবা আর ছেলে মানে মোড়ল আর তার ছোট ছেলে একে অপরকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদছে, সমস্বরে ডুকরে ডুকরে কান্না। সে এক হৃদয় বিদারক দৃশ্য। এই দৃশ্য দেখে রূপঙ্করের কি অবস্থা হলো? ওরা সহ্য হচ্ছিল না, চোখ বন্ধ করে ফেলল, দু হাতে কান চেপে ধরল, মাঝিকে মিনতি করতে লাগলো, তাড়াতাড়ি চলুন, ওপারে চলুন। মাঝি কি নৌকা চালালো? রূপঙ্করের মনে হলো নৌকা চলছে, কিন্তু হঠাৎ মনে হলো নৌকাটা থেমে গেছে, আর কান্নার আওয়াজটাও যেন আরো কাছে, আরো স্পষ্ট। ভয়ে ভয়ে চোখ খুলল। খুলে কি দেখলো? দেখল নৌকায় সে একা, মাঝি নেই। মাঝি নেই? কোথায় গেল? কেউ নেই। মাঝ ঝিলে ওই দুটো ক্রন্দনরত অতৃপ্ত আত্মার সাথে নৌকায় সে একেবারে একা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপঙ্কর আর নিজেকে সামলাতে পারল না, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আর তারপরেই জ্ঞান হারালো। জ্ঞান হারালো? তারপর ওর কি হলো? পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, রূপঙ্কর দেখল সে ঝিলের পাড়ে ঘাসের ওপর শুয়ে আছে, আর তার চারপাশে অনেক লোক মানে গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কৌতূহলী দৃষ্টিতে দেখছে। গ্রামবাসীরা তাকে পেল? তারা কিছু বলল? হ্যাঁ, একজন গ্রামবাসী জানালো কাল রাতে নাকি তারা জলের মধ্যে এক মাঝিকে দেখেছিল, নৌকায় করে কে যেন আসছিল। কিন্তু সেই মাঝি, সে নাকি অনেক দিন আগে এই ঝিলেই আত্মহত্যা করেছিল। তার মানে যে মাঝি রূপঙ্করকে পার করলো সেও আরেক আত্মা। রূপঙ্কর আর কিছু ভাবতে পারছিল না, মাথা ঘুরছিল, টলতে টলতে উঠে দাঁড়ালো, কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কোথায় গেল সে? সেটা আর বিবরণে নেই, শুধু আছে সে হাঁটতে হাঁটতে ভাবছিল, এত কিছুর পরেও, দুটো আত্মার সাথে কথা বলার পরেও, আরেক আত্মার নৌকায় চড়ার পরেও সে কিভাবে প্রাণে বেঁচে ফিরল, এই চিন্তাটাই তখন তার মাথায় ঘুরছিল। এখানেই বিবরণটা শেষ? হ্যাঁ, এখানেই শেষ। কোনো ব্যাখ্যা নেই, কোনো উপসংহার নেই, শুধু একটা অভিজ্ঞতার ধারা বিবরণী। শোনার পর গায়ে কাঁটা দিচ্ছে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে মনে। ওই রহস্যময় ব্যক্তি, ড্রাইভারের উধাও হওয়া, মৃত মাঝি, ভেসে ওঠা আত্মা, সব মিলিয়ে কেমন যেন। ঘটনাগুলো যেভাবে পরপর ঘটেছে, মনে হয় যেন কেউ সাজিয়েছে, কিন্তু কে, কেন, উত্তর নেই।
হয়তো উত্তর খোঁজার চেষ্টাও বৃথা। কিছু অভিজ্ঞতা হয়তো এমনই যার কোনো যৌক্তিক ব্যাখ্যা হয় না, শুধু ঘটে যায়। ঠিক, আর সেগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলে যায়। রূপঙ্করের এই সোলো ট্রিপের অভিজ্ঞতা যে তার জীবনে কী ছাপ ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। ভয়, অলৌকিকতা, মনের ভ্রম, কোনটা সত্যি কোনটা নয়, এই প্রশ্নগুলো থেকেই যায়। আজকের মতো এখানেই থামা যাক। হ্যাঁ, এই অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতার রেশ নিয়ে আজকের আলোচনা শেষ করছি।